ছোটবেলায় নানি দাদির মুখে শোনা ওই রাক্ষস খক্ষসের গল্পগুলো মনে আছে? ভাবুন তো একবার, ওই গল্পগুলো যদি হঠাৎ করে সত্যি হয়ে যায়। ধরুন 1000 বছর ধরে কোনো পাহাড়ের নিচে ঘুমিয়ে থাকা এক বিশাল দৈত্য যদি হঠাৎ করে একদিন তার ঘুম ভেঙে যায় আর সোজা আপনার ঢাকা চট্টগ্রাম শহরের দিকে হাঁটতে শুরু করে, তখন কি অবস্থাটা হবে? না না, ঘাবড়াবেন না, এই কাণ্ডটা বাংলাদেশে হচ্ছে না, কিন্তু গল্পটা কিন্তু প্রায় একই, শুধু জায়গাটা হলো নরওয়ে। আর আমাদের রাক্ষসের জায়গায় সেখানে আছে এক ট্রোল। কিভাবে একটা নিছক রূপকথার গল্প পুরো একটা দেশের ঘুম হারাম করে দিল, সেটাই দেখবো আমরা আজকের গল্পে। আর আমাদের আজকের গল্পের নাম ট্রোল। বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা বাবা আর তার ছোট্ট মেয়েকে দেখি। বাবা আর মেয়ে তাদের ছুটি কাটাতে পশ্চিম নরওয়ের এক বিশাল পাহাড়ে চড়তে গিয়েছিল, আর এই পাহাড়ের নাম ছিল ট্রোল পাহাড়। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর বাবা টোবিয়াস তার মেয়ে নোরাকে হাজার হাজার বছরের পুরনো এক কিংবদন্তির গল্প শোনায়। বাবা তার মেয়েকে বলেন হাজার হাজার বছর আগে নাকি এই পৃথিবীতে বিশাল বিশাল ট্রোলরা ঘুরে বেড়াতো, কিন্তু তারপরে একদিন কেউ একজন জাদু করে এইসব ট্রোলদেরকে পাথরের মূর্তি বানিয়ে দেয়। কিন্তু টোবিয়াস আসলে এই গল্পগুলো মনে প্রাণে বিশ্বাস করত, আর তার ধারণা ছিল যে ট্রোলরা এখনো নরওয়ের এই পাহাড়গুলোর মধ্যেই কোথাও লুকিয়ে আছে, আর কোনো না কোনো দিন তারা ঠিকই আবারও জেগে উঠবে। বাবার মুখে এই গল্প শুনে ছোট্ট নোরার মনেও বেশ আগ্রহ জন্মায়। কিন্তু এরপর দেখতে দেখতে কেটে যায় 20টা বছর। নোরা এখন অনেক বড় হয়ে গেছে, আর ছোটবেলার সেই রূপকথার গল্প বা জাদুগুলোর উপর তার বিশ্বাস পুরোপুরি উঠে গেছে, আর তাই সে এখন মডার্ন সায়েন্স ছাড়া আর কিছুই বিশ্বাস করে না। আর নোরা এখন একজন পেলিয়েন্টোলজিস্ট। পেলিয়েন্টোলজিস্ট হলো এমন বিজ্ঞানী যারা মাটির নিচ থেকে পাওয়া পুরনো জীবজন্তু, জীবাশ্ম বা কঙ্কাল নিয়ে গবেষণা করে আর অতীত সম্পর্কে জানার চেষ্টা করে। প্রায় 6 মাস কঠিন পরিশ্রমের পর নোরা সেদিন দারুণ একটা ফসিল খুঁজে পেয়েছিল, আর সেই খুশিতে সে তার বন্ধুদের সাথে পার্টি করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নরওয়ের এক পাহাড়ি এলাকায় মেট্রো স্টেশন বানানোর জন্য খুব দ্রুত গতিতে কাজ চলছিল, আর এই মেট্রোর রাস্তা তৈরি করার জন্য পাহাড়ের মধ্যে একের পর এক বিস্ফোরণ ঘটানো হচ্ছিল। যদিও অনেকেই এই কাজের বিরোধিতা করেছিল, কিন্তু তাদের কথাকে পাত্তা না দিয়েই ইঞ্জিনিয়াররা আবারও বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এবার যেই না তারা গুহার ভেতরে ঢোকে, অমনি এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে চারপাশের মাটি ভীষণ জোরে কাঁপতে শুরু করে, আর পরের মুহূর্তেই ইঞ্জিনিয়ারদের চোখে পড়ে এক বিশাল দৈত্য। তাকে দেখা মাত্রই তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু পাহাড় ধসে পড়ার কারণে বেচারারা সেই গুহার ভেতরেই আটকে যায়। আর কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনার খবরটা নরওয়ের আর্মি হেডকোয়ার্টারে পৌঁছে যায়, আর তাই সাথে সাথেই জেনারেল একটা এয়ারক্রাফট ওই এলাকায় পাঠায় যাতে পরিষ্কার ছবি তুলতে পারে, আর ঠিক ওখানে কি হয়েছে সেটার ব্যাপারে ভালোভাবে জানা যায়। আর একই সাথে তিনি দেশের প্রধানমন্ত্রীকেও পুরো বিষয়টা জানানোর আদেশ দেন। একটু পরেই নরওয়ের প্রধানমন্ত্রী তার উপদেষ্টা আন্দ্রিয়াসের সাথে মিলিটারি বেজের দিকে রওনা দেন, আর পথেই ডিফেন্স মিনিস্টারের সাথে তাদের দেখা হয়। তিনি প্রধানমন্ত্রীকে জানায় যে এই দুর্ঘটনায় কমপক্ষে 50 জনেরও বেশি মানুষ মারা গেছে। এরপর তাদেরকে কিছু ছবি দেখানো হয়, সেখানে মাটির মধ্যে বিশাল বিশাল কিছু গর্ত দেখা যাচ্ছিল। ছবিগুলো দেখেই আন্দ্রিয়াসের মনে হচ্ছিল যে এগুলো কোনো বিশাল প্রাণীর পায়ের ছাপ হতে পারে, কিন্তু বড় অফিসারের সামনে তার এই কথা বলার সাহস হচ্ছিল না, আর বললেও হয়তো কেউ শুনতো না, উল্টো সবাই তাকে পাগল ভেবে বসতো। এদিকে আমাদের নোরা তখনও তার বন্ধুদের সাথে পার্টি করছিল, কিন্তু হঠাৎই সেখানে আর্মির একটা হেলিকপ্টার এসে নামে। হেলিকপ্টার থেকে একজন সৈনিক নেমে নোরাকে জানায় যে তাকে এখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য ডাকা হয়েছে। খবরটা পাওয়া মাত্রই নোরা আর এক মুহূর্ত সময় নষ্ট না করেই হেলিকপ্টারে চড়ে মিলিটারি বেজের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর উপদেষ্টা আন্দ্রিয়াস তাকে একটা ঘরে নিয়ে যায়, যেখানে দেশের সমস্ত টপ র্যাঙ্কের অফিসাররা আর প্রধানমন্ত্রীও বসেছিলেন। তখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সবাই ভাবছিল যে হয়তো কোনো বিষাক্ত গ্যাসের কারণেই এই দুর্ঘটনাটা ঘটেছে, কিন্তু নোরা তাদের এই থিওরিতে মোটেই একমত ছিল না। ছবির বিশাল পায়ের ছাপগুলো দেখে তারও মনে হচ্ছিল যে এটা হয়তো বহু প্রাচীন কোনো বিশাল দানবের পায়ের ছাপ, যে আবারও জীবন্ত হয়ে উঠেছে। আর এই বিষয়ে আন্দ্রিয়াসেরও কিছু বলার ছিল, কিন্তু সে সবার সামনে মুখ খোলাটা ঠিক মনে করছিল না। আর বাকি সরকারি অফিসারদের কাছে তো নোরার এই লজিকটা পুরো মজা ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। তাদের মতে এর পেছনে কোনো প্রাচীন প্রাণী থাকতেই পারে না, যদি থাকতো তাহলে এতদিন ধরে সে কি খাচ্ছিল আর মরেই বা যায়নি কেন। আর ঠিক তখনই সিগারেট নামের একজন কম্পিউটার জিনিয়াস সেই ঘরে ঢোকে। সে অনেক খুঁজে এই দুর্ঘটনার একটা ভিডিও বের করেছিল, আর সে সেই ভিডিওটা প্লে করলো। আসলে এই ভিডিওটা সেখানে মারা যাওয়া শ্রমিকদের ফোন থেকেই নেওয়া হয়েছিল। ভিডিওটা প্লে হতেই ঘরের মধ্যে থাকা সবাই একবারে চমকে উঠল, কারণ এই ভিডিওতে প্রায় 150 ফুট লম্বা একটা বিশাল দৈত্যকে দেখা যাচ্ছিল। ভাবা যায়। আর এবার এই ভিডিওটা দেখে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গেল যে 150 ফুটের এক বিশাল জীব নরওয়ের পাহাড়গুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে তখন
লেস্কা নামের এক গ্রামের এক বৃদ্ধ দম্পতি তাদের নিজেদের ঘরে শান্তিতে সময় কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তারা একটা বিশাল গর্জন শুনতে পায়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের ঘরের সমস্ত জিনিসপত্র ভীষণ জোরে নড়তে শুরু করে। তারা ভেবেছিল হয়তো ভূমিকম্প এসেছে, তাই তারা তাড়াতাড়ি নিজেদের বাড়ির একটা গোপন ঘরে লুকিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর সবকিছু শান্ত হলে যখন তারা বাইরে বেরিয়ে আসে, তখন দেখে যে তাদের পুরো বাড়িটা ধ্বংস হয়ে গেছে। শুধু তাই না, আশেপাশের এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেচারা বুড়ো বুড়ি বুঝতেই পারছিল না হঠাৎ করে এটা কি হয়ে গেল তাদের সাথে। এদিকে নোরা এখন এই ঘটনা তদন্ত করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, আর সব অফিসারদের সম্মতি নিয়ে প্রধানমন্ত্রী তাকে সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করেন। মিটিং শেষ হওয়া মাত্রই আন্দ্রিয়াস নোরাকে লেস্কা গ্রামে ঘটে যাওয়া সেই ঘটনা সম্পর্কে জানায়। এরপর তারা দুজনেই হেলিকপ্টারে করে লেস্কার দিকে রওনা দেয়। পথে দুজনের মধ্যে অনেক কথাও হয়। আন্দ্রিয়াস নোরাকে জিজ্ঞেস করে যে তুমি প্যালিওন্টোলজিস্ট হওয়ার সিদ্ধান্ত কেন নিলে। উত্তরে নোরা জানায় যে ছোটবেলা থেকেই তার প্রকৃতির উপর একটা ভালোবাসা ছিল, আর সে তার চারপাশের পৃথিবীকে আরো ভালোভাবে জানতে চাচ্ছিল। আর সাথে সে তার বাবা টোবিয়াসের কথাও বলে, কিভাবে ছোটবেলায় তার বাবা তাকে পাহাড়ে নিয়ে গিয়ে ট্রোলদের গল্প শোনাতো, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাবার এই গল্পগুলোর মধ্যে এতটাই ডুবে গিয়েছিল যে বাস্তব জগতের সাথে তার সম্পর্কই ছিল না। এমনকি একটা সময় তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে মানসিক হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। এদিকে লেস্কাতে পৌঁছে সেখানকার ধ্বংসলীলা দেখে নোরা আর অ্যান্দ্রিয়াস দুজনেই বেশ অবাক হয়ে যায়। সেখানেই তাদের দেখা হয় ক্যাপ্টেন ক্রিসের সাথে। আসলে ক্রিস এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে পুরো অপারেশনটা সামলাচ্ছিল। ক্রিস তাদেরকে জানায় যে ওই দৈত্যটা লেস্কাতে ধ্বংসযজ্ঞ চালানোর পর প্রায় 2 মাইল পর্যন্ত এগিয়ে গিয়েছে, কিন্তু তারপর হঠাৎ করেই সে গায়েব হয়ে যায়। ভাবুন তো একবার, এত বড় একটা দৈত্য যেন হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। সেনাবাহিনীর অনেক চেষ্টার পরেও তারা তাকে আর খুঁজে পাচ্ছে না। এরপর তারা সেই বৃদ্ধ দম্পতির সাথে কথা বলে, আর এই বুড়ো কাপল তো তখনও পর্যন্ত প্রচন্ড ভয়ে ছিল। গোপন ঘরে লুকিয়ে থাকার কারণে তারা বেশি কিছু দেখতে পায়নি, কিন্তু বৃদ্ধ মহিলাটা জানায় যে তিনি একটা বিশাল প্রাণীর গর্জনের আওয়াজ শুনেছিলেন, যেন মনে হচ্ছিল কিংকং তাদের উপর হামলা করতে এসেছে। কিন্তু এই সামান্য তথ্য দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব ছিল না। তাই নোরা নিজেই আশেপাশের এলাকা পরীক্ষা করতে শুরু করে, আর তখনই সে একটা অদ্ভুত গন্ধ পায় যা তাকে অনুসরণ করে একটা বিশাল পায়ের ছাপের কাছে নিয়ে যায়। নোরার সাথে সাথে সেই পায়ের ছাপটা পরীক্ষা করতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে সেখান থেকে কোনো বায়োলজিক্যাল স্যাম্পল বা নমুনা খুঁজে পায়নি। আসলে নোরা এখানে স্যাম্পল খুঁজছিল যাতে করে সে দৈত্যটার ডিএনএ টেস্ট করাতে পারে আর তার ব্যাপারে আরো কিছু জানতে পারে, কিন্তু সে কোনোভাবেই সেই উপায় খুঁজে পাচ্ছিল না। তখন নোরা শেষ পর্যন্ত তার বাবার কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। তার বাবা তখন অনেক দূরে একটা পাহাড়ে একা থাকতেন। সেখানে দ্রুত পৌঁছানোর জন্য নোরা, আন্দ্রিয়াস আর ক্যাপ্টেন ক্রিস একটা হেলিকপ্টার ব্যবহার করে, কিন্তু তারা সেখানে পৌঁছানো মাত্রই টোবিয়াস তাদের দিকে বন্দুক তাক করে, কিন্তু নিজের মেয়ে নোরাকে দেখেই পর মুহূর্তেই তিনি আবার শান্ত হয়ে যান। এরপর তিনি সবাইকে তার ঘরের ভিতরে ডেকে নেন, যেখানে তিনি এতদিন ধরেও ট্রোলদের উপরেই গবেষণা চালিয়ে যাচ্ছিলেন। তারা টোবিয়াসকে সেই ভিডিওটা দেখাতেই তিনি অবাক হয়ে যান আর শুধু একটাই কথা বলেন, ওরা ফিরে এসেছে। কিন্তু নোরা তখনও কিছুই বুঝতে উঠতে পারছিল না, তাই সে তার বাবার কাছে একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা চায় যাতে তারা এই বিপদ থেকে বাঁচার কোনো একটা উপায় খুঁজে পায়। কিন্তু টোবিয়াস তার গবেষণার উপরেই অটল ছিল। তার মতে নরওয়ে থেকে ট্রোলরা এই কারণেই গায়েব হয়ে গিয়েছিল কারণ এখানকার সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিচ্ছিল। সে আরো জানায় যে এই রহস্যটা সে অনেক বছর আগেই ফাঁস করতে চাচ্ছিল, কিন্তু তাকে চুপ করানোর জন্য পাগল সাজিয়ে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সে তার ব্যাগ গুছিয়ে সবাইকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। হেলিকপ্টারে কিছুক্ষণ ওড়ার পর তারা অবশেষে টোবিয়াসের দেখানো একটা জায়গায় পৌঁছায়। সেখানে নেমেই টোবিয়াস জায়গাটা পরীক্ষা করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে সে জায়গাটা পুরোপুরি বদলে যায়। অন্যদিকে নোরা আবারও সেই অদ্ভুত গন্ধ পাচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই নোরার চোখে পড়ে সেখানে থাকা একটা বিশাল জীবের ওপর, আর এটা অন্য কেউ না, সেই ট্রোলটাই ছিল যে নিজেকে আশেপাশের গাছপালা আর পাথরের সাথে পুরোপুরি মিশিয়ে রেখেছিল। আর এই কারণেই এতক্ষণ ধরে আর্মির কোনো হেলিকপ্টার এই বিশাল দৈত্যের কোনো খোঁজ পাচ্ছিল না, কারণ সাধারণ চোখে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে এই পাহাড়টা একটা ট্রোল। যদিও ভাগ্য ভালো ছিল যে সবাই সময় মতো হেলিকপ্টারে উঠে সেখান থেকে পালাতে পেরেছিল। একটা নিরাপদ জায়গায় পৌঁছে তারা ইন্টারনেটের মাধ্যমে সরকারের কাছে সেই ট্রোলের লাইভ ভিডিও পাঠায়। এত বড় একটা ট্রোলকে নিজের চোখে দেখে সবাই একেবারে অবাক হয়ে যায়, আর তখনই সবাই ট্রোলের অস্তিত্বের উপরে বিশ্বাস করতে শুরু করে। তখন প্রধানমন্ত্রী ট্রোলের বিরুদ্ধে একটা মিলিটারি অপারেশনের নির্দেশ দেয়, যার দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন ক্রিসকে। প্রধানমন্ত্রীর আদেশ পাওয়া মাত্রই সেনাবাহিনী সেই ট্রোলের উপরে ভয়ঙ্কর আক্রমণ করতে শুরু করে দেয়। কিন্তু অবাক করা ব্যাপার হলো সেনাবাহিনীর সব থেকে শক্তিশালী মিসাইলেও যেন ট্রোলের উপরে কোনো প্রভাবই পড়ছিল না। তারা তার কিছুই করতে পারছিল না। আর তখনই ট্রোলটা একজন সৈন্যকে ধরে খেয়ে ফেলে। টোবিয়াস তাকে শান্ত করার জন্য তার সামনে চলে যায়। ট্রোলটার প্রথমে টোবিয়াসের কথা শুনছিল, কিন্তু ঠিক তখনই আর্মির আরো 2টা ইউনিট তার উপরে হামলা করে বসে। এতে ট্রোলটা রেগে গিয়ে যেই না ইউনিটগুলোর দিকে আক্রমণ করার জন্য ঘোরে, অমনি তার
বিশাল লেজের বাড়ি সোজা গিয়ে লাগে টোবিয়াসের গায়ে, আর এর ফলে সে মারাত্মকভাবে আহত হয়ে যায়। এটা দেখে নোরা দৌড়ে তার বাবার কাছে যায়, কিন্তু টোবিয়াস কিছু বলতে পারার আগেই সে মারা যায়। সেই রাতে নোরা কাঁদতে কাঁদতে তার বাবার ফেলে যাওয়া ডায়েরিটা পড়ছিল। ঘন্টার পর ঘন্টা ডায়েরিটা পড়ার পর নোরা জানতে পারে যে ট্রোলরা প্রায় গির্জা বা চার্চ ধ্বংস করে দিত, কারণ তারা গির্জার ঘন্টার আওয়াজ একদমই সহ্য করতে পারত না। আর তখন নোরা এই প্ল্যানটা সব সরকারি অফিসারদেরকে শোনায়। তখন প্রথমে তারা সবাই তাকে পাগল ভাবে, কিন্তু নোরার যুক্তি ছিল মিসাইল তো তার উপর কাজ করছে না, তাই না? তাহলে আমাদের অন্য কিছু তো ভাবতেই হবে। এরপর প্রধানমন্ত্রী তার এই প্ল্যান নিয়ে এগিয়ে যাওয়ার অনুমতি দেয়। কিছুক্ষণ পরেই 4টা আর্মি হেলিকপ্টারে বড় বড় চার্চের ঘন্টা নিয়ে ট্রোলের দিকে এগোতে থাকে, আর নোরার প্ল্যানটা শুরুতে কাজও করে। ঘন্টার আওয়াজে ট্রোলটা বেশ বিরক্ত হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে নিজেকে আবার সামলে নেয় আর একে একে 4টা হেলিকপ্টারকেই ধ্বংস করে দেয়। এবার সে এতটাই রেগে যায় যে সে চারিদিকে ব্যাপক ধ্বংসলীলা চালাতে শুরু করে। কিন্তু এর মধ্যেই একটা অবাক করা ঘটনা ঘটে। ট্রোলটা একটা ছোট্ট বাচ্চার প্রাণ বাঁচায়, আর এটা দেখেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে ওই বিশাল দৈত্যটার ভেতরে একটা মন বা হৃদয় আছে। এই ঘটনার পর নরওয়ের নিউজ চ্যানেলগুলো এই খবরগুলো দেখাতে শুরু করে, যার ফলে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী দেশে জরুরি অবস্থার ঘোষণা করেন, আর আসলো শহর আর তার আশেপাশের এলাকা দ্রুত খালি করার আদেশ দেন, কারণ ট্রোলটা খুব দ্রুত আসলো শহরের দিকেই এগিয়ে যাচ্ছিল। এদিকে প্ল্যান ব্যর্থ হওয়ার কারণে নোরাকে সায়েন্টিফিক অ্যাডভাইজারের পদ থেকে বরখাস্ত করা হয়। অন্যদিকে আন্দ্রিয়াস সরকারের পরবর্তী প্ল্যান সম্পর্কে জানতে পারে। তারা আসলোর আশেপাশের শহরগুলোতে বড় বড় বোমা ফেলে ট্রোলটাকে মেরে ফেলার পরিকল্পনা করছিল, কিন্তু আন্দ্রিয়াসের কাছে এই প্ল্যানটা আটকানোর কোনো ক্ষমতা ছিল না। তাই সে রাগে দুঃখে তার চাকরি থেকে ইস্তফা দিয়ে দেয়। এদিকে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছিল, যাদের মধ্যে নোরা আর আন্দ্রিয়াসও ছিল। নোরা এটা ভেবে খুব কষ্ট পাচ্ছিল যে সে নিজের দেশটাকে এই বিপদ থেকে বাঁচাতে পারল না। তাই সে আবারও তার বাবার ডায়েরিটা পড়তে শুরু করে। এবার তার চোখে পড়ে সিন্ডিং নামের ওপর, আর এই নামটা ডায়েরিতে বারবার লেখা ছিল। সে আন্দ্রিয়াসকে ব্যাপারটা বলতেই সে জানায় যে সিন্ডিং আসলে একজন রাজকুমার ছিল, যে আসলোর একটা রাজপ্রাসাদে থাকতো। এটা শুনে এবার নোরার মনে হতে থাকে যে হয়তো ওই রাজপ্রাসাদে কোনো সূত্র পাওয়া যেতে পারে। তাই সে আন্দ্রিয়াসকে গাড়িটা রাজপ্রাসাদের দিকে ঘোরাতে বলে। প্রাসাদে পৌঁছাতেই তাদের দেখা হয় রাইক সিন্ডিকের সাথে। আসলে রাইক সিন্ডিক রাজাদেরই বংশধর ছিল। সে আগে থেকেই যেন তাদের জন্য অপেক্ষা করছিল। নোরারা সেখানে পৌঁছাতেই সে তাদেরকে প্রাসাদের ভেতরে নিয়ে যায়, আর অবশেষে রাইক নরওয়ের ট্রোলদের আসল রহস্য ফাঁস করে। সে বলতে শুরু করে টোবিয়াস একদম ঠিক ছিল, প্রাচীনকালের ট্রোলরা সত্যি নরওয়ের মাটিতে ঘুরে বেড়াতো। এরপর রাইক তাদেরকে একটা গোপন সুড়ঙ্গে নিয়ে যায় আর জানায় যে সেই টোবিয়াসের জীবনটা বরবাদ করেছিল, যাতে ট্রোলদের সত্যিটা কখনো বাইরে না আসে। যখন টোবিয়াস সত্যিটার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন রাইকি তাকে মানসিক হাসপাতালে পাঠিয়েছিল। আর সেই আসল সত্যটা ছিল প্রাসাদের নিচে কবর দেওয়া ট্রোলদের কঙ্কাল, যা সিন্ডিং এর পরিবার বছরের পর বছর ধরে দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিল। শুধু তাই না, এই প্রাসাদটা আসলে ট্রোল কিং বা ট্রোলদের রাজার গুহার উপরেই বানানো হয়েছিল, যখন খ্রিস্টানরা ট্রোল কিং আর তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। আর এখন যে ট্রোলটা সারা দেশে তাণ্ডব চালাচ্ছে, সে আর কেউ না, স্বয়ং ট্রোল কিং। সে আসলে এতদিন পর জেগে উঠে নিজের বাড়ি ফেরার চেষ্টা করছে। রাইক তাদেরকে আরো জানায় যে ট্রোলদের জন্য তাদের পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নরওয়ের খ্রিস্টান ধর্ম প্রচারের সময় ট্রোল কিংকে জোর করে পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর এখন বিস্ফোরণের কারণে সে আবারও ফিরে এসেছে এবং আসলোতে শুধু তার পরিবারের সাথে দেখা করতে আসছে। এই পুরো ঘটনাটা জেনে নোরা আর আন্দ্রিয়াস একেবারেই অবাক হয়ে যায়। আসলে তারা যে মনস্টারটাকে ধ্বংসকারী ভাবছিল, সে তো শুধু নিজের বাড়িতে ফেরার চেষ্টা করছে। যখন নোরা জানতে পারে তার সামনে থাকা এই বিশাল বিশাল কঙ্কালগুলো ট্রোল কিং এর পরিবারের কঙ্কাল, তখন সে সেগুলোকে আরেকটু ভালোভাবে পরীক্ষা করতে চাচ্ছিল। কিন্তু তখনই ঘটে এক অবাক করা ঘটনা। যখনই নোরা ইউভি লাইট দিয়ে সেগুলো পরীক্ষা করতে যায়, অমনি কঙ্কালের হাড়গুলো যেন আগুনে ছাই হয়ে যাচ্ছিল। তার মানে হলো ট্রোলরা ইউভি লাইট একদমই সহ্য করতে পারে না। এরপর নোরা রাইটের কাছে তার সব থেকে বড় গাড়িটা চায়, আর রাইট তখন রানীর সব থেকে পছন্দের ট্রাকটা তাকে দিয়ে দেয়। আসলে আর কোনো উপায় ছিল না, কারণ নোরা যদি ওই ট্রোলটাকে না থামায়, তাহলে সে সোজা এসে এই প্রাসাদের উপরেই হামলা করবে। যাই হোক, নোরা সাথে সাথে ক্যাপ্টেন ক্রিসকে ফোন করে আর তার নতুন প্ল্যানটা জানায়। তাদের প্ল্যান ছিল ট্রোল কিংকে একটা ফাঁদে ফেলে তার উপরে ইউভি লাইট দিয়ে আক্রমণ করা, আর এজন্য তাদের অনেক বড় বড় ইউভি লাইটের দরকার ছিল। ওদিকে আন্দ্রিয়াস তার বন্ধু সেই কম্পিউটার জিনিয়াস সিগারেটকে ফোন করে বলে যে করেই হোক আসলোতে বোমা ফেলানোর প্ল্যানটা বন্ধ করতে হবে। ভাগ্যক্রমে আমাদের সিগারেট একজন অসাধারণ হ্যাকার ছিল, তাই সে চুপচাপ কাউকে কিছু না জানিয়েই মিসাইল সিস্টেমটাই হ্যাক করে ফেলে, যাতে সেগুলো ফায়ারই না হতে পারে। এদিকে নোরা আর আন্দ্রিয়াস ট্রাকে করে ট্রোল কিং এর বাচ্চার মাথার খুলি নিয়ে ঘুরছিল। আসলে তাদের প্ল্যানটা ছিল
ট্রোল কিং এর মনোযোগ আকর্ষণ করা। তাদের আসল উদ্দেশ্য ছিল ট্রোল কিংকে ইউভি লাইটের ফাঁদের কাছে নিয়ে যাওয়া। কিন্তু যখন নোরা আর আন্দ্রিয়াস গাড়িতে করে সেই খুলিটা নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দড়ি ছিঁড়ে খুলিটা রাস্তায় পড়ে যায়। আর তাদের পিছু পিছু আসা ট্রোলটা খুলিটা হাতে নিয়ে বুঝতে পারে এটা তার বাচ্চার খুলি। ট্রোল কিং বুঝতে পারছিল হয়তো তার পরিবারের আর কেউই বেঁচে নেই, আর তাই সে এবার প্রচন্ড রেগে যায়। সে রেগে গিয়ে নোরা আর আন্দ্রিয়াসের পিছু পিছু সেই ইউভি লাইটের ফাঁদের কাছে চলে আসে। ট্রোল কিং এতটাই রেগে গিয়েছিল যে সে নোরাকে পা দিয়ে পিষে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে থাকা ক্যাপ্টেন ক্রিস আর তার টিম ইউভি লাইট গুলো অন করে দেয়। আর ইউভি লাইটের কারণে ট্রোলটা হঠাৎ করেই পাথর হয়ে যাচ্ছিল। এদিকে অফিসে বসে থাকা প্রধানমন্ত্রী আর সব বড় বড় অফিসাররা এটা দেখে বেশ খুশি হচ্ছিল যে অবশেষে তারা ট্রোলটাকে হারিয়ে দিয়েছে। কিন্তু তখনই আমাদের নোরার মন হঠাৎ করেই বদলে যায়। তার মনে পড়ে যায় যে এই বিশাল ট্রোলটা একটা ছোট্ট বাচ্চার জীবন বাঁচিয়েছিল। এমনকি তার বাবা যখন তাকে যুদ্ধ করতে থামাতে চাচ্ছিল তখন ট্রোলটা থেমেও গিয়েছিল। তার মানে সে মানবজাতিকে ধ্বংস করতে চায় না, সে শুধুমাত্র তার পরিবারের খোঁজে এখানে এসেছে। আর তাই নোরা দৌড়ে গিয়ে সব ইউভি লাইটগুলো বন্ধ করতে লাগে। নোরা ইউভি লাইটগুলো বন্ধ করে ট্রোলের সামনে এসে দাঁড়ায় আর তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমার পরিবার অনেক আগেই মারা গেছে আর আমি চাই না তোমাকে মেরে ফেলতে। ট্রোলটা যেন চুপচাপ দাঁড়িয়ে নোরার সব কথাগুলোই বুঝতে পারছিল আর সে সেখান থেকে চলে যাবে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই ভোর হয়ে যায় আর সূর্য উঠতে শুরু করেছিল। আর সূর্যের আলো সরাসরি ট্রোলের উপরে পড়ায় সে একেবারে পুরোপুরি পাথর হয়ে যাচ্ছিল। অনেক চেষ্টা করেও সে তার পরিবারের সাথে দেখা করতে পারল না, আর অবশেষে এখানেই তার মৃত্যু হলো। ট্রোলটা পাথর হয়ে ভেঙে পড়ার এই দৃশ্যটা অনেক করুণ ছিল, আর সম্পূর্ণ পাথর হয়ে যাওয়ার আগে সে এক দৃষ্টিতে নোরার দিকেই তাকিয়েছিল। আর চোখের সামনে ট্রোলের এমন করুণ মৃত্যু দেখে নোরার মনটা অনেক ভারী হয়ে যায়। কিন্তু অন্যদিকে বাকি সবাই উৎসব করছিল, কারণ তারা সবাই ভাবছিল তারা অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছে। কিন্তু তখন আন্দ্রিয়াস আর নোরার মনের মধ্যে একটাই চিন্তা ঘুরছিল, এই দেশে কি আরো ট্রোল লুকিয়ে আছে? তখনই প্রধানমন্ত্রী সেখানে পৌঁছায় আর তিনি নোরার কাজে এতটাই খুশি হন যে তার প্রশংসা করার জন্য কোনো শব্দই খুঁজে পাচ্ছিলেন না। আর তাই সে নোরাকে সরকারি চাকরির অফার দেয়। কিন্তু নোরা আর আন্দ্রিয়াস দুজনের কেউই প্রধানমন্ত্রীর এই অফারে একটুও আগ্রহ দেখায় না। উল্টো আন্দ্রিয়াস তো বলে, আমি একজন রাইডার হতে চাই, আর তাই আজকে থেকে আমি আর কোনো সরকারি কাজের ভেতরে নেই। এরপর দেখা যায় কয়েকদিন পর নোরা আর আন্দ্রিয়াসের সেই ভয়টাই সত্যি হতে যাচ্ছিল। হঠাৎ করে একটা পাহাড়ের আরো কিছু পাথর নড়তে শুরু করে, যার মানে হলো আরো একটা ট্রোল নরওয়ের মানুষের উপর হামলা করতে পুরোপুরি রেডি। গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু এই গল্পের আরেকটা দ্বিতীয় পার্ট আছে। যদি আপনাদের এটা পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমরা দ্বিতীয় পার্টটাও নিয়ে আসবো। সত্যি বলতে আমার তো ট্রোল কিং এর জন্যই বেশ খারাপ লাগছিল। একবার ভেবে দেখুন, এক বিশাল দানব রাজা যে কিনা বহু বছর পর ঘুম থেকে উঠে তার পরিবারকে দেখতে চেয়েছিল, কিন্তু মানুষের সামনে সে অসহায়ের মতো হার মেনে নেয়। কতটা হাহাকার আর শূন্যতা নিয়ে সে তার শেষ নিঃশ্বাসটা ছেড়েছিল। 1000 বছর পর যখন সে জেগে উঠল, সে তো কোনো রাজ্য জয় করতে চায়নি, সে চেয়েছিল শুধু তার আপনজনদের ছোঁয়া পেতে। কিন্তু যখন সে দেখে তার সাজানো সংসারটা আজ শুধুই ধুলাবালি আর পাথরের কঙ্কাল, তখন তার সেই অসীম শক্তির চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল তার একাকিত্ব। এই গল্পটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা যাকে দানব বলে ভয় পাই তার মনের গভীরেও লুকিয়ে থাকতে পারে অপূরণীয় কোনো ক্ষত। আমরা আমাদের আধুনিকতা আর বিজ্ঞানের দাপটে প্রকৃতির কত প্রাচীন ইতিহাসকে যে মৃত বলেই ধরে নিই, তার হিসাব আমরা রাখি না। আর ট্রোল কিং হয়তো হেরে গেছে, কিন্তু সে আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে গেছে। আসল দানব কি সে নিজে, নাকি আমরা মানুষরা, যারা না বুঝেই কোনো কিছুকে ধ্বংস করতে দ্বিধা করি না? পৃথিবীর প্রত্যেকটা প্রাণীরই এই মাটিতে বেঁচে থাকা আর ভালোবাসার অধিকার আছে। ভয় না পেয়ে যদি আমরা একটু সহমর্মিতা দিয়ে সবটা বোঝার চেষ্টা করতাম, তাহলে হয়তো এই করুণ পরিণতি আর দেখতে হতো না। হয়তো কোনো প্রাণীকেই পৃথিবীর বুকে বিলীন হতে হতো না। মনে রাখবেন, যা কিছু আমাদের থেকে আলাদা বা বিশাল তাকে ভয় পেয়ে ঘৃণা করা নয়, বরং বোঝার চেষ্টা করার মধ্যেই আসল বীরত্ব লুকিয়ে থাকে। তো আজকের মতো এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন ASD FGH ভাই বা আপু, মেবি আপু, কারণ কমেন্টটা পড়ে আপুই মনে হয়েছে। তিনি বলেছিলেন, ভাই আমি শ্বশুর বাড়িতে ছিলাম বলে আপনার মুভিগুলো দেখতে পারি নাই, কিন্তু বাবার বাড়িতে এসে আপনার মুভিগুলো দেখলাম, অনেক সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আর বেশি বেশি বাবার বাড়িতে থাকেন। জাস্ট কিডিং। এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় দিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।